রাহাত গোডাউনে বসে বসে ঝিমাচ্ছে। সারা রাত ঘুম হয়নি। সুমির সাথে ঝগড়া হয়েছে রাতের প্রথম প্রহরে। ভোর হতে না হতেই রাইহানকে রেখেই বাপের বাড়ি চলে গেছে রাহাতের দ্বিতীয় স্ত্রী। এই দ্বিতীয় জনের জন্য প্রথম জনকে আঘাত করেছে মনে এবং শরীরে। আত্মা বের হয়ে যাওয়ার মতো কটু কথা শুনেছে ইসমা। এইসব কথা রাহাতের কানেও আসতো। রাহাত ছিল কেবলই নির্বাক আর নীরব শ্রোতা। রাহাত মেনে নিয়েছিল বাচ্চা দানে অক্ষম মহিলারা এমন কথা শোনারই যোগ্য। বন্ধা বাজা এইসব কথাই তাদের বেলায় প্রযোজ্য। রাহাতের নির্ঘুম চোখ আর কাপা কাপা নিঃশ্বাস ইসমা ইসমা করে জপে গেছে, কিন্তু ইসমার নেই কোনো সাড়া। রাহাতের দিশেহারা অবস্থা। রাহাত ভেবে পায় না সুমি রাইহানকে রেখে গেল কি করে। কোনো মা তার ছোট অবুঝ শিশুকে ছাড়া ভাত গেলে কিভাবে। সেই ভোরে বাপের বাড়ি গেছে, আর এখন বেলা বাজে 12টা। রাহাত তপ্ত শ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। উসামা খন্দকারের খালাতো ভাই রাসেল আইসক্রিম খেতে খেতে রাহাতের গোডাউনের সামনে দিয়ে যেতে দেখে রাহাত ডাক দিল তৎক্ষণাৎই, রাসেল, এদিকে আসো। কি বলবেন? আমতা আমতা করে রাহাত বলল, তো তোমার খালাতো ভাইয়ের সাথে নাকি ইসমার বিয়ে হয়েছে? জানেনই তো, আবার জানতে চান কেন? ইসমার সাথে তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ কি মাজেদা চাচি নিয়ে গেছে? হ্যাঁ, আমার মাই নিয়ে গেছে। আর কিছু বলবেন? তোমার ভাই নাকি মেজর? হ্যাঁ, আসমান ভাইয়া তো একজন সেনা সদস্য। আমি একটু কথা বলবো তোমার ভাইয়ের সাথে। ফোন নাম্বারটা দাও। রাসেল ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে রাহাত কল লাগিয়ে দিল। রাসেল দাঁড়িয়ে আছে, দেখবে রাহাত কি বলে। ক্রিং ক্রিং শব্দ হচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। প্রায় 5 বার কল করার পর রাহাত হতাশ হয়ে মোবাইলটা পকেটে রেখে দিয়েছে। পকেটে রেখে দেওয়া মাত্রই রাহাতের মোবাইলে কল এসেছে। মেজর ওসামা খন্দকার স্পিকিং। রাহাতের কণ্ঠ কেঁপে উঠল। কেমন এক রাশ ভারী ঠান্ডা গলার স্বর। থেমে থেমে রাহাত বলল, আমি রাহাত, আপনার খালা মাজেদার প্রতিবেশী। অপর পাশ থেকে মেজরের কথা ভেসে আসলো, আমার খালামণির প্রতিবেশী হওয়া ছাড়াও আপনার আরো একটা পরিচয় আছে। রাহাত ভেজা জিহবা দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি পরিচয়ের কথা বলছেন? মিস্টার রাহাত, আপনি সন্তানের অছিলায় দ্বিতীয় বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে পশুর মতো মেরেছেন এবং তার ভরণ পোষণ ঠিকভাবে আদায় করেননি। আপনার সন্তানকে ধরতে দেননি, অথচ সন্তানের মলমূত্র থেকে শুরু করে ছোট গামছা পর্যন্ত ধুয়েছে সেই অবহেলিত নারী, যাকে দেখিয়ে দেখিয়ে নিত্যদিন দ্বিতীয় স্ত্রী নিয়ে রং তামাশা করেছেন। আপনার আরো পরিচয় আছে, যা এখন আমি বলতে চাইছি না। তা বলুন, কি জন্য আমার শরণাপন্ন হয়েছেন? রাহাত কিছুই বলছে না, জবানে তালা লাগিয়ে ফোনটা চেপে দাঁড়িয়ে আছে। মিস্টার রাহাত, আপনি কিছু বলবেন নাকি আমি রেখে দিব? কিছুক্ষণ পর আমার মিটিং আছে। বুকে সাহস জুগিয়ে রাহাত বলতে লাগলো, ইসমাকে আপনি বিয়ে করে নিঃসন্তান থাকতে হবে তো। আপনি একজন শিক্ষিত হয়ে গ্রামের মেয়েকে বিয়ে করে ঠকে গেছেন। ইসমার গালেও বড় স্পট আছে, তাই কোনো দিক দিয়েই ইসমার সাথে আপনার যায় না। তাই বলছিলাম, আপনি ইসমার সাথে বিয়েটা বিচ্ছেদ করে দেন। আমি পুনরায় ইসমাকে বিয়ে করব। ইসমা রাজি না হলে আমি ইসমার পায়ে ধরে মাপ চাইব। আর আমার বিশ্বাস ইসমা আমাকে ক্ষমা করে দিবে। সুমিকে আজীবনের জন্য বিদায় করে দিব। রাইহানকে নিয়ে আমাদের সুখের সংসার হবে। ইসমাকে রাইহান মা বলে ডাকবে। আগেই আমি বলেছিলাম সুমির ঘরে বাচ্চা হলে ইসমাকে বড় মা ডাকবে। রাইহান এখনো কিছু বোঝে না। রাইহান সুমিকে কিছুদিন গেলেই ভুলে যাবে। ইসমা আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু আর বলতে পারল না রাহাত। মেজর থামিয়ে দিয়েছে। রুক্ষ গলায় চিবিয়ে চিবিয়ে দাঁতে দাঁত চেপে মেজর বলল, এক লাইনে কয়বার ইসমা বলা হচ্ছে? ইসমা ইসমা করে আমার কানের রক্ত গরম করার মানেটা কি? কোন স্ক্রিপ্ট রাইটার থেকে
মুখস্থ বুলি শিখে পুরাতন রেকর্ডের মতো প্রলাপ করছেন? আপনার অধীনে যেই ইসমা ছিল সে এখন আগের মতো নেই। সে এখন মেজর ওসামা খন্দকারের ইসমা খাতুন। স্বর্ণের পাত্র যখন হাতে ছিল তখন ফেলে দিলেন, যখন তার অভাব, তার কদর অনুভব করলেন, তখন আবার তাকে তুলতে চাইছেন। সে কি এখনো আপনার জন্য পড়ে আছে? তাকে আমি তুলে নিয়েছি, আমার বক্ষে ঢুকিয়েছি। আমার বুক চিরে ফেললেও তার খোঁজে পাবেন না। আর আমি বেঁচে থাকি বা মরে যাই, যাই হোক না কেন, ইসমা খাতুন সর্বদা ওসামা খন্দকারের বধূ হিসাবেই থাকবে। ইসমা খাতুন ৭২ বছর সাদা শাড়ি গায়ে দিয়ে বিধবা নারী হয়ে মৃত স্বামীর স্মৃতিচারণ করবে, তবুও আমার হয়েই থাকবে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। শুধু অবাকই না, ভীষণ আশ্চর্যও বটে। আমার কাছে প্রস্তাব রাখছেন আমার বউকে ছেড়ে দিতে, আর ছেড়ে দেওয়ার পর আপনি তাকে নিয়ে সুখে থাকবেন। ও আল্লাহ, আজ আমার হাসিও পাচ্ছে না। এ বছরের সেরা কৌতুক আপনি আমাকে ফ্রিতে শুনিয়ে দিলেন। তা মহাশয়, আপনার প্রিয়তমা সুমিকে বিদায় করবেন কেন? তাকে বুঝি ভালো লাগে না? ভালো থাকার জন্যই তো কত কেচ্ছা কাহিনী আপনি আর আপনার পরিবার করে গেল যাত্রাপালার মতো। প্রচন্ড রাগ উঠছে, প্রচন্ড জেদ চেপে বসেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। যেই মেয়েটিকে আপনি আলাদা করে দিয়েছেন, আজ সেই মেয়েটি আমার কাজের সূত্রে আলাদা হওয়ার কারণে আমার সময়, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছুতেই বিরহ বাতাস বয়ে বেড়ায়। মিস্টার রাহাত, কি হারিয়েছেন, কি ছুঁড়ে ফেলেছেন, এখন নিশ্চয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গালের দাগ, এই গালের দাগের দোহাই দিয়ে আমার মন টলাতে চাইছেন? আরে মিয়া, এই দাগই তো আমার নজরে প্রথম পড়েছে। আমার একটুও বিরক্ত লাগেনি, খারাপ লাগেনি। এই দাগটা আমার কাছে বিউটি স্পট মনে হয়েছে। আমার ঘরে কোনো জানের জন্ম হোক বা না হোক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি সমাজের নিন্দনীয় অনাচার, অবাঞ্ছনীয় প্রেক্ষাপটের বিরুদ্ধে গিয়ে দেখিয়ে দিব একজন বন্ধা নারীকে নিয়েও সুখে থাকা যায়। একজন নিঃসন্তান নারীও হতে পারে কোনো পুরুষের সুখের ঠিকানা। হ্যাঁ, ওই ইসমা খাতুন হলো আমার জন্য এক আস্ত সুখের ভেলা। আর এই ভেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা বসিয়ে দিব। জমিনের উপরে দাঁড়িয়ে আমি অহমিকা কথা বলতে চাই না। আমাকে বাধ্য করবেন না আপনার চোখে ভীতি সঞ্চার করতে। আমি সবার জন্য ভালো নই। যারা ভালো আমি তাদের সাথে ভালো, আর যারা অসৎ আমি তাদের সাথে দূরত্ব বজায় রাখি মাইল মাইল। আপনার এখন ইচ্ছে করছে আগের স্ত্রীকে গ্রহণ করতে। আমারও কিন্তু কিছু ইচ্ছে করছে। শুনবেন কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে যেই হাত দিয়ে আমার বোকা খাতুনের পিঠে কিল ঘুষি মেরেছে, যেই আঙ্গুলের আংটির ঘষার ফলে নরম গালের রক্ত ঝরিয়েছেন, সেই হাত পুরোটাই কেটে ফেলি। আর ওই আঙ্গুল, যেই আঙ্গুলে আংটি পরেন, ওই আঙ্গুলটা কেটে ছোট ছোট করে সিলেটের গজার মাছগুলোকে খেতে দেই। মানব মস্তিষ্কে কত সময়, কত ইচ্ছে, তারা খাম্বার মতো দাঁড়াতে চায়, সব কিন্তু ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। তাই আপনাকে বলি, মাথায় ঢুকিয়ে রাখুন, আমি যেমন আপনার হাত আর আঙ্গুল না কেটে বাড়াবাড়ি প্রশ্রয়টা দমিয়ে রেখেছি, আপনিও তেমন নিজের অহেতুক অসম্ভব ইচ্ছাগুলোকে দমিয়ে রেখে দিন। বারবার আমি চুপ থাকবো না। আপনার মতো মেরুদণ্ডহীন আমি নই, আলহামদুলিল্লাহ। আমার সৎ সাহস রয়েছে। আমার সাহসকে দুঃসাহস রূপে দেখতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। রাহাতের ভেতর বাহির দামামা বাজিয়ে ঘোষণা দিচ্ছে, ইসমা ওসামা, এই দুইটা নাম, দুজনের নাম কাকতালীয় ভাবে কতখানি মিলে গেল। আজ রাহাতের হাবুডুবু অবস্থা। হায় রে, ইসমা তো এর চেয়েও আরো বেশি হাবুডুবুতে খেয়েছে পরিস্থিতি এবং নানা জনের নানান কথায়। প্রত্যেকে সুযোগ পেয়েছে শুধু রাহাতের কারণে। আসমান ভাই কি বললো আপনাকে? রাহাত নিশ্চুপ। রাসেল যেতে যেতে বলতে লাগলো, আমি দেখেছি ইসমা ভাবি কত কষ্ট করেছে
আমার মা মাঝে মাঝে ভাবিকে ভাত তরকারি দিয়ে সাহায্য করত, কোনো কথা ছাড়া। ভাবি সেগুলো খেয়ে নিত। রাহাত, হায় রে রাহাত, এখন তার স্বার্থের টান পড়েছে। তার এখন সুখের স্বার্থ লাগবে, তাই ইসমাকে দরকার। অথচ ইসমার সুখে থাকা সে চিন্তাও করেনি। আকাশ গুড়ুম গুড়ুম ডাকছে, বৃষ্টি আসবে আসবে ভাব। তুলি টুসি দুজনে ইস্পার রুমে বসে ঘাপটি মেরে বসলো। তাহিয়া খাতুন ঘুমিয়ে আছে, মানঝিয়া খানম, মালিহা খানম তারাও ঘুমিয়ে আছে। এই সুযোগে দুই বোন এসেছে ভাবির সাথে বৃষ্টিতে ভিজতে। গগন জুড়ে কালো মেঘেদের বিস্তার মেলা। কিছু কিছু মেঘ খণ্ড হয়ে পড়ে আছে ছড়াছড়ি হয়ে। টুপ টুপ করে একটা সময় বৃষ্টি পড়তে লাগলো। একটু আগে ছিল পরিবেশটা ঠান্ডা হওয়ার পথে, আর এখন সোজা শীতল আর শীতল। ভাবি, চলেন বৃষ্টিতে ভিজি। দুই বোনের চোখে মুখে চাপা উত্তেজনা। বৃষ্টিতে ভিজলে জ্বর কাশি বাঁধিয়ে ফেলে, তাই তাদেরকে কেউ ভিজতে দেয় না। আজ সবার ঘুমের সুযোগ নিয়েই বৃষ্টি বিলাসের লোভ জেগেছে। ননদ ভাবি মিলে চুপিসারে ছাদে চলে গেল। ছাদের ট্যাঙ্কির পেছনে গিয়ে তিনজন ভিজতে লাগলো। এমন সময় 3:30টার দিকে ট্যাঙ্কির পেছনে একটু খালি জায়গা আছে। দেওয়ালের ওই পারে একটা বড় গাছ, তাই আশেপাশের বিল্ডিং থেকে একতলা এই বাড়িটির ছাদের এই নিরিবিলি অংশটা চোখে পড়ে না। বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলেছে। হালকা বাতাসের সাথে বৃষ্টি বর্ষিত হতে লাগলো ধরণীতে। দুদিন আগে ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া বেড়াতে এসেছে খন্দকার বাড়িতে। লামিয়াও ঘুমিয়েছিল। ঘুম ভাঙে রিয়াদের কল পেয়ে। রিয়াদের সাথে কথা বলতে বলতে লামিয়া ছাদের দরজায় পা ফেলে। তুলি টুসি দুজনে লামিয়াকে দেখে অসহায় চোখে তাকিয়ে আছে। চোখে চোখে বলছে, কাউকে বলো না আমরা যে বৃষ্টিতে ভিজেছি। লামিয়া মাথা নাড়িয়ে বোঝালো বলবে না। ইসমা লামিয়াকে বলো, ভাবি আপনিও আসুন না, সবাই ভিজি। আমি তো গোসল করে ফেলেছি। আমারও গোসল করেছি তো, আমরাও গোসল করেছি, কিচ্ছু হবে না, আসুন। লামিয়া ভিজতে নিয়েও কি মনে করে যেন আবারও রিয়াদের কাছে ভিডিও কল দিল। লামিয়া তড়িঘড়ি করে বলল, আসমান ভাই কোথায়? কেন? আরে দরকার আছে, স্যার মাত্রই কটেজে এসেছে, ভাইয়াকে ফোনটা দাও। কেন, কি হয়েছে? আরে দাও তো, ইসমা ভাবি বৃষ্টিতে ভিজছে, তাই ভাইয়াকে দেখাবো। তোমরা মেয়েরা পারো বটে। বলতে বলতে রিয়াদ নিজের ফোন উসামা খন্দকারের হাতে ধরিয়ে দিল। লামিয়া ব্যাক ক্যামেরা তাক করেছে ইসমার দিকে। লামিয়ার ইশারায় টুসি টলি সরে গিয়েছে। মেজরের চোখে ধরা দিয়েছে তার খাতুনের অন্য এক রূপ। থই থই বৃষ্টির ফোঁটা নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে ননদদের সাথে কথা বলছে। মুখে প্রাণ বন্ধব্য হাসি লেগে আছে। ইসমা তো জানে না লামিয়া কি কি করে চলেছে। ইসমা হাসছে, কথা বলছে, বৃষ্টির পানিতে মুখ উঁচু করে ধরেছে। মেজরের হৃৎপিণ্ড ঠক ঠক করছে। ইচ্ছে করছে এই বৃষ্টির ধারায় নিজেও অর্ধাঙ্গিনীর সাথে ভিজে ভিজে দারুণ সময় উপভোগ করতে। লামিয়া ডাক দিয়ে ইসমার হাতে মোবাইলটা দিয়েছে। ইসমা চরম বিস্মিত, অবাক নয়নে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। দৃষ্টি বিনিময় হলো দুজনের। একজনের চোখে অবাকের রেশ, আরেকজনের চোখে মুগ্ধতার রেশ। ভাবি এতক্ষণ আমাকে দেখিয়েছে? আমি ভেবেছি হয়তো দুষ্টুমি করে ভিডিও করছে, পরে ডিলিট করে দিবে। ইসমা ভেজা দুই আঙ্গুলের সাহায্যে মোবাইলটা ধরে ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। বড় বড় বৃষ্টির ফোঁটা ইসমার মুখ জুড়ে দখল করে আছে। সামনের কিছু চুল ভেজা, মুখে বেঁকে ছড়িয়ে আছে। মেজরের দৃষ্টি স্থির, অনড়, স্থগিত। ইসমার চোখের বড় বড় পাপড়ি আর ভ্রুগুলো ভিজে চুপচুপে। নাকের ডগা থেকে টুপ করে এক ফোঁটা পানি মোবাইলের স্ক্রিনে পড়ল। গালের কাটা দাগে ফোঁটা ফোঁটা বৃষ্টির কণা লেপ্টে আছে। একটুখানি হাসি দিয়ে ইসমা বলল, কি হয়েছে, এভাবে ঝিম মেরে আছেন কেন? আমার ঝিম মারা কি অস্বাভাবিক? তা নয় তো কি।
বৃষ্টি কন্যা হয়ে আমার সামনে আসতে তোমাকে বেঁকে বাঁধেনি? তোমাকে কি বোকা বলি? তুমি তো বোকা না, তুমি হলে এক ধান্দাবাজ মেয়ে। ধান্দায় থাকো, আমাকে কিভাবে ঘায়েল করবে? আমার মাথা এলোমেলো বানিয়ে শান্তি হয়েছে এবার? ইন্নানিল্লাহ! আমি ধান্দাবাজ? আমি ধান্দায় থাকি? আমার তো তাই মনে হয়। তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু ঠিক আমার চোখ খোলা থাক। ঘুমিয়ে ঘুমিয়ে আবার অন্যকে জ্বালিয়ে মারার পায়তারা করো। আমি তো শুধু দেখেই যাই, দেখতে দেখতে শান্তি মেলে। এখন কাছে থাকলে শান্তি পেতাম, কিন্তু কাছে তো নেই। আমার আসার সময় বলেছিলাম এভাবে হাসবে না, কাছে থাকলে যত খুশি হাসবে। কিন্তু তুমি তো তুমি, তোমাকে আর কি বলবো? কিছুই বলার নাই। ইসমা ভাবুক হয়ে তাকিয়ে আছে, পরবর্তী উত্তরে কি বলবে বুঝতে পারছে না। শব্দ ভান্ডারের হাতড়িয়ে একটা শব্দও খুঁজে পেল না। আবার সেই বোকা বোকা দৃষ্টি মেলে ধরলো, যা কম্পন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মেজরের গোপন কক্ষে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। ভেজা মুখমণ্ডল উদ্ভ্রান্তের মতো করে শব্দ অন্বেষণ করেনি। এক বৃষ্টির কন্যার প্রতি মেজর উসামা খন্দকার আরেক দফা প্রেমে পড়ল। আরেকবার অন্যরকম সৌন্দর্য প্রকাশিত হলো হৃদয়ের মানসপটে। এই প্রেম যখন তখন উদিত হয় মেজরের মনের ক্যানভাসে। বোকা ইসমাক এত কিছু জানে না। সে শুধু জানে তার স্বামী হলো একজন আদর্শবান এবং দায়িত্বশীল। এভাবে দুজনের চুপ থাকার মাঝে বৃষ্টি থেমে গিয়েছে। তুলি টুসি লামিয়া ছাদ পরিত্যাগ করে চলে গিয়েছে। গলা পরিষ্কার করে ওসামা বলল, কাপড় চেঞ্জ করে ফেলো, সর্দি লাগতে পারে। খট করে ফোনটা কেটে গেল। ইসমা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জীবনে সঠিক মানুষ আসলে সবকিছুই রঙিন রঙিন লাগে। আল্লাহ, আমার সামনের দিনগুলো যেন এভাবেই যায়। ওইদিকে মেজরের ঠোঁটে ঝুলে আসছে কোমল হাসি। মেজরের মুখে এমন হাসি আগে দেখা যেত না। মুখে হাসি রেখেই উসামা খন্দকার বউকে উদ্দেশ্য করে বলল, আমার বোকা খাতুন, আসলেই তুমি বোকা। তুমি কোনো ধান্দায় থাকো না, ধান্দায় তো থাকি আমি। কখন তুমি কথা বলবে, কখন একটা প্রশ্ন করবে, কখন তোমার সাথে নীরবে কথা বলার সুযোগ পাবো, আমি তো সেই ধান্দায় থাকি। এমনিতেও মনটা শুধু তুমি তুমি করে বেড়ায়। আর তুমি বৃষ্টি মেখে আমার সামনে আসো, তাও আবার কত কত দূরে থাকো। মোবাইলে তো শুধু দেখতেই পারি, এই দেখাতেই অপূর্ণতা থেকে যায়। কবে দেখা মিলবে, কবে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ